মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। গুড ইভিনিং ফ্রেন্ডস, হ্যাপি ইন্টারন্যাশনাল পডকাস্টিং ডে। আমি একজন পডকাস্টার, তাই আজকের দিনটা আমার কাছে সত্যি খুবই গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি টিভি বা রেডিওয়ে নিউজ পড়ব বা অ্যাঙ্কারিং করব। আমার সেই প্রতিভা এবং গুণ দুটোই ছিল। এটা আমার অহংকার না, এটা আমি জানি এবং আমার যারা কাছের মানুষ, আমার আত্মীয়, আমার মাসি, তারাও জানে, তারাও বলতো। কিন্তু এমন একটা সাবজেক্ট নিয়ে পড়াশুনো শুরু করলাম না, যে আমার স্বপ্নটা সফল সেই মুহূর্তে আর হয়নি। ওয়েলকাম টু জয়েস ক্রিয়েটিভ গার্ডেন। শ্রোতা বন্ধুরা, আজ একটা বিশেষ দিন, তাই তোমাদের কাছে আমি আজ মনের হদিশ পডকাস্ট নিয়ে হাজির হলাম। আসলে কাজের চাপে মনে থাকে না কবে ইন্টারন্যাশনাল পডকাস্টিং ডে, কারণ পডকাস্টটা আমেরিকায় খুব বেশি মাত্রায় চলে। আমাদের এখানে কিন্তু এখনও পর্যন্ত পডকাস্টটা সেইভাবে সচল হয়নি। কিন্তু আমি 2 বছর ধরে পডকাস্ট করছি, সেটাও আমার ছোটো মেয়ের দৌলতেই। ওই আমাকে একদিন বলল যে মা, তুমি তো খুব ভালো কথা বলতে পারো, তাহলে এখন কিন্তু তুমি ইচ্ছে করলে পডকাস্ট করতে পারো। এবং তারপরেই চেষ্টা করে আমি স্পটিফাইতে আজকে আমার 51 এপিসোড বেরিয়েছে, এবং সেটাও ওদেরই দৌলতে, ওরাই আমার মেল করেছিল আজকে ইন্টারন্যাশনাল পডকাস্টিং ডে। তো আমি অলরেডি স্পটিফাইতে পডকাস্ট করেছি, কিন্তু যেহেতু অনেক পুরনো দিনের মানুষ আছেন বা এখনকারও যারা আছে, তাদের সবার কাছেই স্পটিফাই নেই, তাই আমার ইউটিউব শ্রোতা দর্শকদের জন্য আমার এই আজকের পডকাস্ট ইন্টারন্যাশনাল পডকাস্টিং ডেতে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমার শ্রোতা দর্শক পডকাস্টে স্পটিফাইতে যারা আছে, তাদের মধ্যে বেশিরভাগটা কিন্তু ইউনাইটেড স্টেটে। তার মানে ইউনাইটেড স্টেটে যে সমস্ত প্রবাসী বাঙালি থাকে, তারা আমার পডকাস্ট শুনতে খুব ভালোবাসে। ধন্যবাদ সবাইকে যারা স্পটিফাইতে জয়ন্তী মুখার্জির মনের হদিশ পডকাস্টটা শোনো। তাছাড়া আমার আরও কয়েকটা ইংলিশেও পডকাস্ট আছে, নিশ্চয়ই যারা আমাকে ফলো করো স্পটিফাইতে, সেগুলোও তারা শোনো। আজকে এখানে আমার পডকাস্টের বিষয়টা হলো এই যে আমার জীবনের কেন আমি পডকাস্ট করছি, সেইটাই তোমাদের সামনে তুলে ধরছি। আমি কেমিস্ট্রি নিয়ে পড়াশুনো করলাম, তো পড়াশুনো ছাড়া আর কোনো দিকে তাকানোর আমার সময় ছিল না। তারপর খুব কম বয়সে বিয়ে হয়, বিয়ের পরেই প্রথম সন্তান হয় আমার। বড় মেয়ে একটু বড় হওয়ার পর আমি আবার চেষ্টা করেছিলাম, এবং টিভি নিউজ পড়ার জন্য আমার কাছে আবেদনও এসেছিল। কিন্তু যখন বাড়িতে বললাম আমি যাবই কাজটা করতে, আমার বাড়ি বেশ ঘোরা, তো আমার হাজব্যান্ড বললেন যে আমি তো বাইরের কাজ করি আর আমার টাকা পয়সার কোনো দরকার নেই, ঈশ্বরের কৃপায় টাচউড, এই যে টেবিলটাকে ধরে, যে আমাদের আর্থিক সচ্ছলতা ছিল, কিন্তু আমার মেয়েদের মানুষ করার জন্য বাড়িতে আমার কেউ ছিল না, এবং আমার হাজব্যান্ড চাইতেন না যে কাজের লোকের ওপর আমার মেয়েদেরকে ফেলে আমি বাইরের কাজ করি। আর আমার মাও এটা বিশ্বাস করতেন না। উনি বলতেন যে বিয়ে হয়েছে এবং তুমি মা হয়েছো, তোমার প্রথম পরিচয় হচ্ছে তুমি মা, তারপর তুমি অন্য কাজ করবে। সেই জন্য আমার ইচ্ছাটা, ওরা বলেছিল যে আমাকে গাড়ি পাঠাবে, এবং যেহেতু আমি যাদবপুরে থাকতাম,
গল্ফগ্রিন তো আমার খুব কাছেই ছিল। আমি অনাসেই, তখন তো এই সমস্ত প্রাইভেট চ্যানেল না, ডিডি বাংলাতেই আমি সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমি যেতে পারিনি আমার সন্তানদের জন্য, আমি সেটা ছেড়ে দিয়েছিলাম। তো আস্তে আস্তে সংসারের চাপে আমি ওই দুঃখটা ভুলেই যাই এবং নিজেকে শিক্ষিকা হিসাবে প্রতিষ্ঠিত করি। বিভিন্ন স্কুলে পড়িয়েছি, প্রাইভেট পড়িয়েছি এবং সেটার মধ্যেই নিজেকে ডুবিয়ে ফেলেছিলাম, কারণ দেখেছিলাম এই কাজটা করেই মেয়েকে আর কি, বড় মেয়েকে দেখা যাচ্ছে। তারপর 6-7 বছর পর আমার ছোট মেয়ে হলো, তখন আমাকে বেশ কিছু বছর এই শিক্ষকতাটাও বন্ধ করে দিতে হলো। আমার মা প্রচুর করেছেন, কিন্তু আমার বাড়ি যেহেতু উত্তর কলকাতায় আর আমি থাকতাম দক্ষিণ কলকাতায় যাদবপুরে, এতটাই দূরত্ব, মা তবু প্রচুর আসতেন বাবাকে বাড়িতে একা কাজের লোকের কাছে এসে, মানে রেখে আর কি, বাড়িতে এসে আমার ছোটো মেয়েকে দেখাশোনা করতেন। তখন আমি বড় মেয়েকে পড়াশুনো করাতাম। এইভাবেই দুটো মেয়েকে আমি বড় করি। তাই মার অকালে 2020-তে চলে যাওয়াটা আমার কাছে ভীষণ একটা কষ্টের। মেয়েরা বড় হওয়ার পর মোটামুটি ওরা যখন একটু হায়ার ক্লাসে উঠলো, বড় মেয়ে স্কুলটা পাশ করলো, আমি ওদের কোনো টিউটার দিইনি, নিজেই পড়াতাম। তারপর আমি আবার টিউশন শুরু করি, স্কুলে পড়ানো শুরু করি, মিশনারি অফ চ্যারিটির সাথে যুক্ত হই। তারপর হঠাৎ করে চলে এলো কোভিড মহামারী এবং মাকে আমি অকালে হারালাম। তারপর অনলাইনে ক্লাসগুলো চলছিল এবং মনের ভেতর থেকে ভীষণভাবে ভেঙে পড়ি। সেই সময় এই যে অনলাইনে ইউটিউব, ফেসবুক, ইউটিউবার আমি অনেক দিনের, আমার ইউটিউব 2015 থেকে আমি শুরু করেছিলাম। তখন এসব কপিরাইট ছিল না, তো আমি গান গাইতে ভালোবাসতাম বলে আমার পুরনো যে চ্যানেলটা আছে, তোমরা জয়ন্তী মুখার্জির আরেকটা চ্যানেল, যেটা আমি লতাজির ট্রিবিউটটা ওখানে পোস্ট করেছি, কারণ এখানে কপিরাইট ক্লেমটা আমি যাতে না হয় সেদিকে খেয়াল রাখি। গান আজকাল করলেই কপিরাইট আসে, অত সুন্দর করে লতাজির ট্রিবিউট দিলাম, অনেকে দেখেছো, সেটাতেও কপিরাইট দেখাচ্ছিল, সেই জন্য এই চ্যানেলে আমি আর পোস্ট করিনি, আমি ওই পুরোনো চ্যানেলটাই রেখে দিয়েছি। ওটা আমার প্রচুর গান আমার ছিল, কিন্তু হঠাৎ করেই এই আমি পডকাস্টিং শুরু করি এবং এই নতুন চ্যানেলটা শুরু করি এবং নতুনভাবে আমি এই অনলাইনে নিজেকে ব্যস্ত রাখা শুরু করি এবং দেখি এটা একটা মানে অনাবিল আনন্দ দেয়। এই যে ক্রমশ শ্রোতার সংখ্যা বাড়ছে, আর স্পটিফাইতে আমার প্রায় 1.2K হয়ে গেছে শ্রোতা, যাদের আমি কাউকে চিনি না, কিন্তু স্পটিফাই যারা শোনে এমনি সার্চ করলেই আসে, তো আমি তাদের চিনি না। হতে পারে আমার ফেসবুক ফ্রেন্ড কেউ আছে, নিজের বন্ধুও কেউ আছে, কিন্তু ওখানে বোঝা যায় না যে কারা, নাম এরমভাবে আসে না। তো সেটা একটা আমার বড় পাওয়া। ইউটিউব চ্যানেল আমার দুটো, সেখানেও অনেক শ্রোতা বন্ধু, ফেসবুকেও আমি পোস্ট করি। আগেকার দিনে মানুষের অনেক ট্যালেন্ট, অনেক ইচ্ছা থাকলেও যেগুলো পোস্ট করতে পারতো না, লোকের কাছে যেগুলো মানে তুলে ধরতে পারতো না, কোনো কিছু করতে গেলেই দূরদর্শনের দরজায় গিয়ে বারবার আবেদন করতে হতো বা রেডিওয় গিয়ে আবেদন করতে হতো, তাদের ইচ্ছা হলে তবেই কাজ পেত। এখন কিন্তু সেটা আর একদমই হয় না, যার ইচ্ছা যেমনভাবে সে কাজ করতে পারে। তো আমার ভীষণ ভালো লাগে, আমি কারুর অধীনে কাজ করা পছন্দ করি না। ঈশ্বর আমাকে যে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা নিয়েই আমি আমার কাজটা করি। তো আস্তে আস্তে আমার শ্রোতা দর্শক বাড়ছে, এটাই আমার ভালো লাগা। তোমরা সঙ্গে থেকো। আর সত্যি কথা বলতে গেলে ইন্টারন্যাশনাল পডকাস্টিং যেটা মনে থাকে না কাজের ফাঁকে, কিন্তু আমাকে ওনারা মেল করেন, যিনি ফাউন্ডার, অ্যাকচুয়ালি ওটা তো আমেরিকাতেই বেশি চলে পডকাস্টটা, আমাদের দেশে চলে না, সেই জন্যই দেখালাম যে আমার শ্রোতা দর্শক ইউনাইটেড স্টেটেই বেশি। তো যাই হোক, শ্রোতা বন্ধুরা সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, বড়দের প্রণাম। সবাই খুব ভালো থেকো। আর কাজের ফাঁকে অনেক সময় আমি পডকাস্টটা বন্ধ করে দিই, কিন্তু ইউটিউব আর ফেসবুকে আমি রেগুলার থাকি। যারা আমাকে ফলো করো বা যারা আমার ফ্রেন্ডস তারা দেখবে। কিন্তু এই যে মেসেজগুলো আমাকে ইন্সপায়ার দেয় যে অনেক দিন হয়ে গেছে পডকাস্ট হচ্ছে না, সেটাও কিন্তু ইন্সপিরেশন। আজকেও যেমন সারাদিন বেরিয়ে বাইরের কাজ করে একটু আগে ফিরলাম, কিন্তু সকালে যে মেলটা পেয়েছিলাম মাথায় ছিল, রাত্রি 12টার সময় আমার মেলটা এসছে যে আজকে ইন্টারন্যাশনাল পডকাস্টিং ডে। তো সেই জন্য মনের হদিশ নিয়ে আমি তোমাদের কাছে হাজির হলাম।
আর যখনই ভাবি চলে যাব তখনই ঠিক যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায় যাবার বেলায়। যখনই ভাবি চলে যাব তখনই মেল আসতে থাকে, অনেক দিন হয়ে গেছে আপনার পডকাস্ট নেই, আবার ফিরে আসি। এটাই হচ্ছে, যখনই ভাবি চলে যাব যেতে পারছি না। এটা আমার মায়েরও আশীর্বাদ, মাই আমাকে শক্তি দিয়েছেন। জীবনে মাই ছিলেন আমার পরম বন্ধু। মা চলে যাওয়ার পর আমি ভাবিনি যে আমি এভাবে উঠে দাঁড়াতে পারবো, এত কিছু করতে পারবো। সবটাই মার আশীর্বাদে আর ঈশ্বরের আশীর্বাদে। তাই ঈশ্বরকে আর আমার মাকে শতকোটি প্রণাম। আর এই যে মাদার টেরেসার ছবি, উনিও আমার জীবনের অনেকটা জুড়ে আছেন। তাহলে বন্ধুরা, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। জানি আমাদের সমাজে এখন খুব সাংঘাতিক একটা দুঃসময় যাচ্ছে, কিন্তু ঈশ্বরের কৃপায় বিচার ঠিক হবে। অন্যায় যে করে সে হয়তো প্রথমে মনে করে বেঁচে গেছি, কিন্তু ঈশ্বর তার অন্যায়ের কোটাটা শেষ হলে শাস্তি ঠিক দেন, তো সেটাই হবে। সবাই তোমরা ভালো থেকো। সামনে পুজো আসছে, হ্যাপি পূজা। আর সামনেই তো মহালয়া, তাহলে একদিন পরই মহালয়া। মহালয়ার এক লাইন গান দিয়ে আজকে আমার পডকাস্টটা শেষ করব। মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। সবাই ভালো থেকো। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তোমাদের লাইক আর কমেন্টসের অপেক্ষায় রইলাম।